যারা যারা থ্রিলার মুভির ফ্যান তাদের কাছে কোরিয়ান থ্রিলার এক বিশেষ পছন্দের জায়গা। আজ যে মুভিটার কথা বলবো সেটা থ্রিলার মুভির জনারে একটা নক্ষত্র বলা চলে। বিশেষ করে বিশ্বের শ্রেষ্ঠ থ্রিলার মুভিগুলোর মধ্যে এই থ্রিলার মুভিটি বিশেষভাবে মান্যতা দেওয়া হয়। IMDb রেটিং 8.9-এ র্যাঙ্ক করা এই কোরিয়ান মুভিটি হলো একটি সাইকো কিলারের গল্প, যে শুধুমাত্র যুবতী মেয়েদেরই নিজের শিকার বানায়। এই সাইকো কিলারের খুনে মানসিকতা এবং তার চরম পরিণতি আপনাকে মাথা ঘুরিয়ে দেবেই। কিভাবে বাঁচবে এই মেয়েগুলো, কী বা হবে এই সাইকো কিলারের পরিণতি? 15 Days 15 থ্রিলার ফেস্টিভ্যালের ডে 7-এ সেটাই দেখে নেওয়ার পালা। চলুন তাহলে শুরু করা যাক দারুণ এক কোরিয়ান থ্রিলার মুভি শুরুতেই আমরা দেখতে পাই যে একটা ফাঁকা রাস্তা দিয়ে একটা ভ্যান যাচ্ছে। এরপরেই দেখা যায় যে ভ্যানটা রাস্তার পাশে দাঁড়ানো একটি সাদা রঙের গাড়িকে ক্রস করে। ওই সাদা রঙের গাড়িটাকে দেখে ভ্যান ড্রাইভার তার গাড়িটা থামায় এবং দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে যায়। গাড়িতে একটা মেয়ে ছিল যার নাম সুয়েন। সে তার হাজবেন্ড কিমসুর সাথে ফোনে কথা বলছিল। এমন সময় সেই ড্রাইভার তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার গাড়িতে? মেয়েটা জানায় যে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। ড্রাইভার বলে, আমি কি কিছু হেল্প করব? মেয়েটি বলে, আপনি ব্যস্ত হবেন না, আমি মেকানিককে খবর দিয়েছি, সে চলে আসবে এখনই। এমন সময় ফোনের ওপার থেকে তার হাজবেন্ড কিমসু তাকে বলে, শুনশান রাস্তায় এভাবে অচেনা কারোর থেকে সাহায্য নিও না, তুমি বরং মেকানিকের জন্য ওয়েট করো। ড্রাইভার লোকটি সুয়েনের বারণ করার পর সেখান থেকে চলে যায় এবং নিজের ভ্যানে ওঠে। কিন্তু সুয়েন লক্ষ্য করে যে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু সেই ভ্যান ড্রাইভার তার ভ্যান নিয়ে সেখান থেকে যায় না। সুয়েনের সন্দেহ হয়। সে ওই টায়ারের খারাপ অবস্থাতেও গাড়িটাকে যা হোক করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হয়। এমন সময় সেই লোকটা সুয়েনের গাড়ির কাছে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং ক্রমাগত আঘাত করতেই থাকে এবং সুয়েনকেও আঘাত করে অজ্ঞান করে দেয়। সুয়েনের যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটা প্লাস্টিকের ব্যাগে বন্দি। আসলে ড্রাইভারটা সুয়েনকে অজ্ঞান করে সেই জায়গা থেকে নিয়ে এসেছিল। সুয়েন বুঝতে পেরে গিয়েছিল লোকটা তাকে মেরে ফেলার জন্যই এখানে নিয়ে এসছে। সুয়েন কাতরভাবে নিজের এবং তার গর্ভস্থ সন্তানের জীবন ভিক্ষা করতে থাকে, কিন্তু সেই খুনে মানসিকতার মানসিক বিকারগ্রস্ত লোকটা কোনো কথাই শোনে না এবং খুব নৃশংসভাবে সুয়েনকে মেরে ফেলে। সুয়েনের বডিটা কয়েক টুকরো করে নানা জায়গায় ফেলে দেয়। পুলিশ কিছুদিন পর সুয়েনের বডি পার্টসগুলো পায় এবং তার বাবাকে খবর দেয়। সুয়েনের বাবা ছিল পেশায় একজন ডিটেকটিভ। তার বাবা খুব ভেঙে পড়ে, কারণ সে 30 বছর গোয়েন্দা বিভাগে থাকার পরেও তার মেয়ের এই সম্ভাব্য বিপদের কথা সে একদমই আঁচ করতে পারেনি। সুয়েনের এই মৃত্যুতে শুধু তার বাবাই নয়, তার হাজবেন্ড কিমসুও খুব ভেঙে পড়ে, কিন্তু সে তার এই দুঃখের কথা কারোর সাথে শেয়ার করে না, বরং পুরোপুরি চুপচাপ হয়ে যায়। ঠিক যেমন ভীষণ ঝড় আসার আগে সবকিছু শান্ত হয়ে যায়, ঠিক সেরকম। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই যে কিমসু নিজের কাজ থেকে 2 সপ্তাহের জন্য ছুটি নেয়। সে ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসে এজেন্ট ছিল। এরপর দেখা যায় যে তার সাথে দেখা করতে আসে তারই এক সহকর্মী। সে কিমসুকে একটা ক্যাপসুল দেয়। এরপর আবারও দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই যে কিমসু খুনের বিষয় ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর কিমসু সেই খুনির বাড়ি খুঁজে বের করে। এরপর দেখা যায় সেই সাইকো কিলারকে, যার নাম জ্যাং জুয়েল, যে পেশায় একজন স্কুল ভ্যান চালক ছিল। এই ভ্যানে একটা মেয়ে ছিল। সেই মেয়েটা ছিল জ্যাংয়ের পরবর্তী শিকার। সে এই মেয়েটাকে সুয়েনের মতোই আহত করে নিজের আস্তানায় নিয়ে আসে। সে মেয়েটাকে মারতে যাবে এমন সময় পেছনে অন্ধকার থেকে কেউ যেন জ্যাংয়ের নাম ধরে ডাকতে থাকে। এত রাত্রে কে তার আস্তানায় আসবে, এই ভেবে জ্যাং ঘুরে তাকায় এবং বাইরে এসে লাইট জ্বালালে সে দেখে কিমসু সেখানে দাঁড়িয়ে আছে। জ্যাং কিমসুকে চিনত না, তাই সে বুঝতে পারে না যে এত রাত্রে এই লোকটা এখানে কি করছে। সে ভাবে হয়তো কিমসু পুলিশের লোক, তাই সে কিমসুকে আক্রমণ করতে যায়, কিন্তু কিমসু তাকে ভীষণভাবে মারতে থাকে এবং মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে। এরপর কিমসুর কাছে থাকা সেই ক্যাপসুলটি সে জ্যাংয়ের মুখের ভেতর ঢুকিয়ে দেয়, কিন্তু জ্যাং এটা জানতে পারে না, কারণ সে তখন প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে ওই ক্যাপসুলটা ছিল একটা ট্র্যাকিং ক্যাপসুল,
ওই ক্যাপসুলের সাহায্যে কিমসু জ্যাংয়ের গতিবিধি ট্র্যাক করতে পারত। এরপর জ্যাংয়ের জ্ঞান ফিরে আসে এবং সে দেখে তার পাশে একটা খাম পড়ে রয়েছে। সে খামটা খুলে দেখে যে সেখানে কিছু টাকা আছে। জ্যাং ভীষণ অবাক হয়ে যায় এবং হাসতে থাকে মনে মনে। সে ভাবে, কি একটা অদ্ভুত লোকের পাল্লায় পড়েছিলাম রে বাবা। সে পথে একটা ট্যাক্সিতে লিফট নেয়। দূরে বসে থাকা কিমসু মোবাইলে জ্যাংয়ের সমস্ত গতিবিধিটা ট্র্যাক করতে থাকে। মাঝ রাস্তায় জ্যাং সেই গাড়িতে বসে থাকা বাকি দুজনকে মেরে ফেলে এবং বডিগুলোকে ডিকিতে ঢোকাতে যাবে এমন সময় দেখে সেখানে অলরেডি একটা ডেড বডি আছে। অর্থাৎ ওই লোকগুলোও ছিল জ্যাংয়ের মতোই সমান অপরাধী। জ্যাং এবার 3টে মৃতদেহকে একটি নির্জন জায়গায় ফেলে নিজের গন্তব্যের দিকে রওনা হয়। পরের দিন জ্যাং ডাক্তারের কাছে যায় এবং সেখানে একটি নার্সকে দেখে। তাকে দেখা মাত্রই মানসিক বিকারগ্রস্ত জ্যাং তার পরবর্তী শিক্ষার যে সেই নার্সই হবে সেটা ঠিক করে নেয়। সে সুযোগ বুঝে সেই নার্সকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয় এবং সে সেই নার্সের সাথে জোর জবরদস্তি করতে থাকে। এমন সময় কিমসু সেখানে এসে হাজির হয় এবং জ্যাংকে ভীষণ জোরে পেছন থেকে সিলিন্ডারে করে আঘাত করে। সে আবারও জ্যাংকে ভীষণ মারে এবং মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে। জ্যাং কিমসুকে বলে, তুমি কেন আমাকে মারছো এরকম ভাবে? আমি তোমার কি ক্ষতি করেছি? কিমসু জ্যাংকে তখন বলে, এটা তো সবে শুরু। তুমি তোমার কাজের জন্য এমন শাস্তি পাবে যে তুমি প্রতি মুহূর্তে মৃত্যু প্রার্থনা করবে, কিন্তু তোমার মৃত্যু আসবে না। এরপর দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই যে জ্যাং একটি গাড়ি থেকে নামে। তার পা ভীষণভাবে ক্ষতবিক্ষত অবস্থায় আছে। জ্যাং ওই অবস্থায় রাস্তায় বসে পড়ে ভাবতে থাকে, কে এই কিমসু? কেনই বা তার সাথে এরকম ব্যবহার করছে? সে এটা ভেবে অবাক হয়ে যায় যে কিমসু কিভাবে প্রতিবার তার ঠিকানা পেয়ে যাচ্ছে এবং সে কিভাবে একদম সঠিক সময়ে সেখানে পৌঁছে গিয়ে প্রতিটা মেয়েকে উদ্ধার করে নিচ্ছে। সে ভাবে কিমসু হয়তো তার জুতোর মধ্যে কিংবা গাড়িতে কোনো ট্র্যাকার চিপ লাগিয়ে দিয়েছে। সে বারবার খুঁজতে থাকে তার জুতোতে কিংবা গাড়ির টায়ারে যে কোনো চিপ লাগানো আছে কিনা, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। অন্যদিকে দেখা যায় যে সুয়েনের বাবা কিমসুকে ফোন করে বোঝানোর চেষ্টা করে যে তুমি এবার জ্যাংকে ছেড়ে দাও, এবার ওকে পুলিশ শাস্তি দেবে। কিমসু তা মেনে নেয় না এবং সে বলে, আমি জ্যাংকে সেই সব শাস্তি দেব যা জ্যাং সুয়েন সহ প্রতিটা মেয়েকে দিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে জ্যাং তার 2 বন্ধুর সাথে বসে ডিনার করছে। তখন সে তাদের বলে, আমাকে না একটা লোক ভীষণভাবে মারধর করছে কোনো কারণ ছাড়াই। তখন জ্যাংয়ের বন্ধুরা বলে যে তোমার ওপর প্রতিশোধ নিচ্ছে হয়তো। সে হয়তো তুমি যাদের যাদের মেরেছ তাদের মধ্যেই কোনো একজনের পরিচিত বা আত্মীয়। জ্যাং ঘরে গিয়ে ভাবতে থাকে কিমসুর সাথে তার কোন শিকারের সম্পর্ক থাকতে পারে। তখন অনেকক্ষণ ভাবার পর সে অনুমান করে খুব সম্ভবত এটা সুয়েন। এরপর দেখা যায় যে জ্যাংয়ের বন্ধুরাও জ্যাংয়ের মতোই সাইকো ছিল। সে একটা মেয়েকে সে বাড়িতে ধরে আনে এবং তাকে মারতে যাবে এমন সময় আবারও কিমসু সেখানে এসে হাজির হয়। কিমসু জ্যাংয়ের বন্ধু তাইজুকে ভীষণভাবে মারতে থাকে। জ্যাংও সেখানে এসে হাজির হলে কিমসু তাদের দুজনকেই ভীষণ মারে। পরের দিন সেই বাড়িতে পুলিশ এসে জ্যাং সহ তার বন্ধুকে উদ্ধার করে, কিন্তু তারা যেহেতু ভীষণভাবে আহত ছিল তাই তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রথমে কিমসু কিছুটা আহত হয়ে গিয়েছিল, তাই সেও হসপিটালে যায় ট্রিটমেন্টের জন্য। সেই হসপিটালে তার সেই বন্ধু আসে যে তাকে ক্যাপসুলটা দিয়েছিল। তার বন্ধু কিমসুকে জিজ্ঞেস করে, আমি যে ক্যাপসুলটা তোকে দিয়েছিলাম সেটা ঠিক করে কাজ করছে তো? যতক্ষণ না জ্যাংয়ের পেট খারাপ হবে ততক্ষণ ক্যাপসুলটা কিন্তু তার পেটেই থাকবে আর ঠিকঠাক করে কাজ করে যাবে। কিমসু তাকে ইশারা করে চুপ করতে বলে, কারণ তার বেডের পাশেই আহত জ্যাংয়ের চিকিৎসা হচ্ছিল। কিমসু ভাবে যে জ্যাং হয়তো সবটা শুনে ফেলেছে, তাই সে জ্যাংয়ের পাশে গিয়ে তাকে দেখতে যায়। সেখানে গিয়ে সে দেখে জ্যাং অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তা দেখে কিমসু কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু জ্যাং কিন্তু অজ্ঞান হয়ে পড়েছিল না, সে শুধু অজ্ঞান হওয়ার ভান করছিল মাত্র। সে সবটা শোনে এবং বুঝে যায় কিভাবে কিমসু প্রত্যেকবার তার ঠিকানা পেয়ে যাচ্ছিল। জ্যাং এবার ছাড়া পেয়ে একটু নির্জন জায়গায় চলে যায় এবং সে খুব ভালোভাবেই জানতো কিমসু তাকে শুনতে পাচ্ছে। তাই সে বলে, আমি জানি তুমি কে, তুমি কেন আমাকে মারতে যাচ্ছ সেটাও আমি অনুমান করতে পারছি, আর এটাও জানি তুমি কিভাবে আমাকে জানতে পারছো, আমার প্রতিটা লোকেশন বুঝতে পারছো। তবে এবার তুমি পস্তাবে এটা ভেবে যে কেন আমাকে সামনাসামনি পাওয়ার পরও তুমি মেরে ফেললে না। এরপর জ্যাং একটা ওষুধের দোকানে যায় এবং লুজ মোশনের কিছু ওষুধ কেনে।
এবং সেই ক্যাপসুলটা নিজের দেহ থেকে বের করে দিতে সক্ষম হয়। ওই ক্যাপসুলটা অন্য একটা লোকের মুখে পুরে দেয় জোর করে। কিমসু যতক্ষণে সেখানে পৌঁছায়, জ্যাং সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর কিমসুর কাছে কোনো আইডিয়া থাকে না যে জ্যাং কোথায় যেতে পারে, কারণ জ্যাংয়ের পেটে আর সেই ট্র্যাকিং ক্যাপসুলটা নেই। সে সেই হসপিটালে জ্যাংয়ের বন্ধু তাইজুর কাছে যায় এবং অনেক কষ্টে তাইজুর পেট থেকে কথা বের করে। তাইজু তাকে বলে, জ্যাং এবার তোমার এবং তোমার গার্লফ্রেন্ডের ফ্যামিলির দ্বিগুণ ক্ষতি করবে এবং প্রতিশোধ নেবে। এর কিছুক্ষণ পরেই কিমসু জানতে পারে যে জ্যাংকে তার গার্লফ্রেন্ডের বাড়ির সামনে দেখতে পাওয়া গেছে। কিন্তু কিমসু সেখানে পৌঁছানোর আগেই জ্যাং কিমসু গার্লফ্রেন্ডের বাড়ি পৌঁছে যায় এবং তার বাবা ও বোনকে মেরে সেখান থেকে চলে যায়। কিমসু এসে পুরো ঘটনাটা দেখে এবং ভাবে জ্যাংকে তার আগেই মেরে দেওয়া উচিত ছিল। এত কিছুর পর জ্যাং নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায় এবং পুলিশের বলা জায়গায় এসে হাজির হয়, কারণ সে কখনোই চায়নি কিমসু তাকে ধরে ফেলুক এবং কিমসু তার প্রতিশোধ পূরণ করুক। জ্যাংকে পুলিশ অ্যারেস্ট করার আগেই সেখানে কিমসু চলে আসে এবং চলন্ত গাড়িতে জ্যাংকে উঠে নিয়ে চলে যায়। কিমসু জ্যাংকে সেই বাড়িটায় নিয়ে যায় যেখানে জ্যাং সুয়ানকে মেরেছিল। সে জ্যাংকে সেই জায়গায় বেঁধে দেয় যেখানে সে সব মেয়েদের ধরে এনে বেঁধে রাখত। জ্যাংকে সে ভীষণভাবে টর্চার করে। জ্যাং তখন বলে, তুমি আমাকে এভাবে টর্চার না করে একেবারে তো মেরে ফেলতে পারো, মেরে ফেলছো না কেন? কিমসু বলে, এত সহজ মৃত্যু যদি তোমাকে আমি দিতাম তাহলে তো প্রথম দিনই মেরে ফেলতাম। তোমার মৃত্যু হবে তোমার মতোই নৃশংস। এরপর সে একটা বড় ব্লেড ঠিক জ্যাংয়ের মাথার ওপর রাখে এবং একটা দড়িকে এমনভাবে জ্যাংয়ের জিভের সাথে বেঁধে দেয় যে জ্যাং কথা বললেও ওই ব্লেডটা তার গলায় পড়বে। আবার ওই দড়ির আরও একটা প্রান্ত দরজায় আটকিয়ে দেয়, যার ফলে কেউ যদি বাইরে থেকে দরজা খোলে তাহলেও সেই ব্লেডটা জ্যাংয়ের মাথায় এসে পড়বে। কিমসু সেখানে ক্যাপসুলটা রেখে সেখান থেকে চলে যায় যাতে সে জ্যাংয়ের শেষ আর্তনাদটা শুনতে পারে এবং সে লক্ষ্য করে যে জ্যাংয়ের বাবা মা ও ছেলে সেই ঘরের দিকে রওনা হয়েছে। আসলে এখানে আসার আগে জ্যাং যে এখানে আছে সেই ঠিকানাটা তার বাবা মা ও ছেলেকে কিমসুই দিয়েছিল। তার পরিবার বাইরে থেকে দেখে যে ঘরের মধ্যে জ্যাং বন্দি। তারা জ্যাংকে উদ্ধার করতে যেইমাত্র দরজাটা খোলে অমনি ব্লেডটা জ্যাংয়ের মাথার ওপর পড়ে যায় এবং ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। আর তখনই কিমসুর প্রতিশোধ পূর্ণ হয়। এরপর কিমসু গলা ছেড়ে কাঁদতে থাকে, নিজের ভেতরে চেপে রাখা সমস্ত কষ্টকে বের করে দেয় এতদিনে।